5ই আগস্ট নেত্রী চলে যাওয়ার পর থেকে যদি সবথেকে বড় কোনো খুশির খবর আওয়ামী লীগের জন্য হয়ে থাকে তাহলে এটাই সেই সবথেকে বড় খুশির খবর নেত্রী চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত। আপনারা কত খুশি হবেন সেটাই আমি কেবল ভাবছি। নিজেকে ধন্য মনে করছি এই খবরটা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে। চারিদিক থেকে খুশির সংবাদ আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ। একবারে মজার মজার কিছু কথা আজকে আপনাদেরকে শুনিয়ে দিব, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এবং গোপন কিছু কথা সেটাও ফাঁস করে দিব ভিডিও শেষের দিকে। আলহামদুলিল্লাহ পড়ি আবারও, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় বিজয়। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুমি তুলে যেতে হবে, পরবর্তী সরকার আসলে তুলবে মুলবে এগুলো না, তোমাকে তুলে যেতে হবে। রুবিও শেখ হাসিনাকে কনফার্ম করেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর, বাংলাদেশের জন্য সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ। আবারও হঠাৎই নির্বাচনের মাত্র সপ্তাহ চারেক বাকি থাকতে পাগলের মতো প্রলাপ বকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বয়স হয়েছে, আসলে কি ইউনূস আওয়ামী লীগের কাছে প্রত্যাখ্যাত হয়েছে? ইউনূস সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক একজন মানবাধিকার আইনজীবী, তার নাম হচ্ছে ব্যারিস্টার M.R. খান, বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। ব্যারিস্টার M.R. খান বলেছেন, গত বছর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ এবং ভিত্তিহীন। বাংলাদেশ আওয়ামী লীগ যদি কোনোদিন বাংলাদেশে কামব্যাক করতে পারে, বাংলাদেশের 5টি দল আওয়ামী লীগের টার্গেটে থাকবে। আওয়ামী লীগ যদি অদূর ভবিষ্যতে কামব্যাক করে তাহলে কোন 5টি দল আওয়ামী লীগের টার্গেটে থাকবে? সম্মানিত দর্শক, নতুন একটা নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা বিভিন্ন স্থানের বিভিন্ন ঘটনা দেখব ভিডিওর মাধ্যমে। তো বেশি দেরি না করে আজকের যে মূল টপিক সেই বিষয়ে আমরা চলে যাব। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে যারা লাইক দেন নাই অবশ্যই লাইক দিবেন। আর অবশ্যই ভিডিওটা দেখার পরে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বেশি দেরি না করে আজকের যে মূল টপিক সেটা আমরা স্ক্রিনের উপর ভিডিওর মাধ্যমে দেখে নিই, চলুন। নেত্রী চলে যাওয়ার পর থেকে যদি সবথেকে বড় কোনো খুশির খবর আওয়ামী লীগের জন্য হয়ে থাকে তাহলে এটাই সেই সবথেকে বড় খুশির খবর নেত্রী চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত। এমনকি আমি আজ পর্যন্ত যত ভিডিও বানিয়েছি আওয়ামী লীগের হয়ে সেই সমস্ত ভিডিও একদিকে, আর আজকের ভয়েস অফ আমেরিকার এই জরিপ করা হয়েছে যে ব্যাপারটা, এই ভিডিওটা একদিকে। আর ভিডিওর শুরুতেই আমি বলে দিতে চাই যে জামাত শিবির সহ ছাত্র সমন্বয়কদের পিছনে এরকম হাওয়া করা যে সমর্থনকারীরা আছেন, পাকিস্তানপন্থী যারা আছেন, তারা অনুগ্রহ করে এই ভিডিওটি থেকে অনুগ্রহ করে এখনই বেরিয়ে যান। কারণ আপনাদের বুকে জ্বালা ঢুকে যাবে যে আমরা এত বছর ধরে ম্যাটুকুলাস পরিকল্পনার মাধ্যমে দেশের মানুষকে শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগ দলের বিরুদ্ধে এত রকম ঘৃণা ছড়ালাম, মানুষের মনে এত বিষ ঢাললাম আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু আজ সামান্য একটা জরিপে মানুষ আওয়ামী লীগের পক্ষে যেতে দেখছি। এটা আপনারা সহ্য করতে পারবেন না। সেই জন্য অনুগ্রহ করে বলছি, জামাত শিবির সহ সমন্বয়কারী যারা আছেন এবং তাদের পিছনে হাওয়া দেওয়া লোক যারা আছেন তারা এখনই বিদায় নিন। স্রেফ আর স্রেফ বাংলাদেশের আপামর জনসাধারণ যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষ তারাই এই ভিডিওটাতে থাকুন। আপনাদের মনে খুশির জোয়ার এনে দেবে এই জরিপটি। খুশিতে আমি ভিডিও বানাচ্ছি, সেই জন্য আর খুশিটা চেপে রাখছি। খুশি ছিটকে ছিটকে বেরিয়ে যাওয়ার মতো হচ্ছে। আজ পর্যন্ত আমি এত খুশির ভিডিও কোনোদিন বানাইনি, যেখানে একেবারে দেশের মানুষ একেবারে কষিয়ে দিয়েছে, মুখে ঝামা ঘষে দিয়েছে সমন্বয়কদের। ম্যাটুকুলাস আওয়ামী লীগকে দেশের মানুষ ভালোবাসে না, এসো কান ধরে তোমাকে দেখাচ্ছি। 57% মানুষ ভালোবাসে আর বাকি পার্সেন্ট দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, সম্প্রতি ভয়েস অফ আমেরিকা যে সংবাদ মাধ্যম, এই ভয়েস অফ আমেরিকা টোটাল বাংলাদেশে একটা বিশাল জরিপ চালিয়েছে। কি সেই জরিপ? একটা ভীষণ চাঞ্চল্যকর প্রশ্ন, চাঞ্চল্যকর নয়, একটা সমালোচিত প্রশ্ন যে বাংলাদেশের বুকে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত নাকি বাংলাদেশের বুকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া উচিত। এই যে একটা তর্ক বিতর্ক রয়েছে, এই প্রশ্নের উপরে ভয়েস অফ আমেরিকা সম্প্রতি একটি জরিপ চালিয়েছে সারা বাংলাদেশে। আর সেই জরিপের যে রেজাল্ট এসছে, ভাই আমি পড়ার পরে খুশি ধরে রাখতে পারছি না একজন ভারতীয় হয়েও। আর আপনারা কত খুশি হবেন সেটাই আমি কেবল ভাবছি। নিজেকে ধন্য মনে করছি এই খবরটা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে। আচ্ছা বেশি আর আনন্দ পরে হচ্ছে, আগে সংবাদটা পুরো বলি। অনেক কিছু জরিপের অনেক ডেটা আছে আপনাদের দেখানোর, সুতরাং আসল কথায় আসি। বন্ধুরা, বিগত পরশুদিন এই প্রতিবেদনটি পাবলিশ হয়েছে, কালকেই এটা আপনাদের সামনে নিয়ে আসার ছিল কিন্তু সময়ের অভাবে আনতে পারিনি। বিগত পরশুদিন ভয়েস অফ আমেরিকা এই প্রতিবেদনটি পাবলিশ করেছে। আচ্ছা, প্রতিবেদনের শিরোনামে কি বলা হচ্ছে? আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে 57% মানুষ ভোট দিয়েছে এই জরিপে। আর এই যে 57% যেটা, সেটা নিশ্চয়ই যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে এই 57% মানুষ
আওয়ামী লীগেই ভোট দেবে। সুতরাং আওয়ামী লীগ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ আবারও বাংলাদেশের ক্ষমতায় আসবে, আর এই সমন্বয়কদের ধরে ধরে এক একটা করে ছাল ছাড়ানো হবে। সেই যে বঙ্গবন্ধু যে ভুল করে গিয়েছে সেই ভুল এবার শুধরে নেওয়া হবে। সুতরাং অপেক্ষা করো। আর যদি মনে করে যে আমরা আওয়ামী লীগকে সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না, তাহলে এই যে 57% মানুষ আছে এরা নিঃসন্দেহে ওই নির্বাচন বর্জন করবে, যার কারণে আন্তর্জাতিক মহলে তোমাদের এই নির্বাচন গ্রহণযোগ্যই হবে না। সুতরাং হাজারো প্রশ্ন উঠবে তোমাদের ওই নির্বাচন থেকে, আর ওই নির্বাচনে যে প্রধানমন্ত্রী হবে তাকে নিয়েও হাজারটা প্রশ্ন থাকবে। আচ্ছা ঠিক আছে, এসব তত্ত্ব কথা পরে হচ্ছে, আসল এবার ডেটাতে আসি। বন্ধুরা, বাংলাদেশের 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন 35.5%, আর বাকি পার্সেন্টেজ যেটা সেটাতে হচ্ছে 4.9% মানুষ এ ব্যাপারে জানেন না বলেছেন, আর 2.6% মানুষ এ প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। এবার এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, এই যে আপনাদেরকে বললাম যে 35.5%, ধরুন 35 মানুষ, এই যে 35% মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে, এই 35% মানুষের মধ্যে এজ গ্রুপ যেটা সেটা একবার ভালো করে দেখুন। 18 থেকে 34 বছর বয়সী যে তরুণ আছে তারা 39.9% ভোট দিয়েছে এই নিষিদ্ধের পক্ষে, আর 35 বছর বা তার চেয়ে বেশি বয়স্ক যারা আছে তারা 30.8% ভোট দিয়েছে এই নিষিদ্ধের পক্ষে। সুতরাং এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় যে জনসংখ্যাটা, তাদের মধ্যে ইয়াং জেনারেশন সব থেকে বেশি, কারণ এই জামাত শিবির এবং সমন্বয়করা মেন টার্গেট করেছে ছাত্রদের উপরে, দেশের ছাত্র সমাজে এরা টার্গেট করেছে, সেই জন্যই এই ফলাফল আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে বন্ধুরা সেই চারটা, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত না রাজনীতি করতে দেওয়া উচিত। রাজনীতি করতে দেওয়া উচিত 57%। বাংলাদেশ আওয়ামী লীগ যদি কোনোদিন বাংলাদেশে কামব্যাক করতে পারে, বাংলাদেশের 5টি দল আওয়ামী লীগের টার্গেটে থাকবে। টার্গেট মানে বোঝেন যে তারা যদি মানে পাওয়ারে আসতে পারে, এই 5টি দলের যারা নেতা কর্মী এদের বাড়ি থেকে উঠাই নিয়ে মানে এরপর যে কী করবে একমাত্র আল্লাহ জানে। কারণ এই 5টি দল হচ্ছে আওয়ামী লীগের একেবারে গলার কাটা, মানে এই 5টি দল আওয়ামী লীগকে কিন্তু ফেলে দিয়েছে। তো চলেন সেই 5টি দলের সাথে আপনাদের পরিচয় করে দিই। যেই 5টি দল মানে আওয়ামী লীগ যদি কখন কামব্যাক করে এরা হচ্ছে আতঙ্কে থাকবে। এরা দেখবেন যে সঙ্গে সঙ্গে মানে বাংলাদেশ ত্যাগ করে ইউরোপ, আমেরিকায় বা অন্যান্য দেশে পালিয়ে যাবে, আর যারা পালাতে পারবে না তাদের অবস্থা খুবই করুণ হবে। 1 নম্বর যে দলটাকে টার্গেট রাখবে সেই দলটার নাম হচ্ছে এনসিপি, এবং তারা খুব ভালো করে জানে যে এই এনসিপি মানে এই আন্দোলনের মূল হোতা, এবং তারা আন্দোলন করে মানে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে দিয়েছে কিংবা ফেলে দিয়েছে। এখনো কিন্তু যারা ইন্ডিয়াতে আছে তারা কিন্তু ওখান থেকে হুঙ্কার দিচ্ছে যে তাদের প্রধান শত্রু এনসিপি। সর্বোচ্চ অসহযোগ আন্দোলন চলবে। এই খুনি সরকারকে আমরা কোনোভাবেই সমর্থন দিব না, কোনোভাবেই কোঅপারেট করব না। এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। বিএনপি কথা বারবার একবার কিন্তু বলতেছে না, কারণ কি জানেন, বিগত 17 বছর বিএনপি বহুত আন্দোলন করেছে, এই আন্দোলনে আওয়ামী লীগের কিচ্ছু করতে পারে না। এটা আওয়ামী লীগ খুব ভালো করে জানে। আওয়ামী লীগকে যারা ফেলে দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এনসিপি। তো সুতরাং এনসিপির যারা সেন্ট্রাল লিডার আছে এরা হবে প্রধান টার্গেট যদি আওয়ামী লীগ কখনো কামব্যাক করে। এরপর 2 নম্বর যে দলটা আওয়ামী লীগের টার্গেটে থাকবে সেই দলটার নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আওয়ামী লীগ এটা ভালো করে জানে। ইভেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বারবার গোয়েন্দা রিপোর্টে বলছিল যে বর্তমানে যারা আন্দোলন করতেছে সাধারণ ছাত্রের বাইরে বেশিরভাগ হচ্ছে এরা শিবিরে করবে, কিন্তু ওই যে তখন মানুষ বিশ্বাস করে নাই। তো রিসেন্টলি আপনারা দেখেছেন, যদি আপনারা ছাত্র শিবিরের ওয়েবসাইটে যান সেখানে তারা প্রায় 234 জনের একটা লিস্ট করেছে, মানে একদম অফিসিয়াল লিস্ট, যে তাদের 234 জন অ্যাক্টিভ সদস্য, মানে যারা ছাত্র শিবিরের সাথে সরাসরি মানে যুক্ত, মানে সমর্থন করে এরকম না, একেবারে সরাসরি যুক্ত 234 জন মারা গেছে। তো বেশিরভাগ আন্দোলনটা আপনার চাঙ্গা করেছে এই আছে শিবির। এবং আওয়ামী লীগ খুব ভালো করে জানে যে এই ছাত্র শিবির ছাত্রলীগের মধ্যে ঢুকে এই ছাত্রলীগটাকে ভেঙে ফেলেছে, মানে এদের যে কৌশল। তো সুতরাং অদূর ভবিষ্যতে যদি আওয়ামী লীগ কখনো কামব্যাক করে তাহলে দ্বিতীয় টার্গেট হবে ইসলামী ছাত্র শিবির, মানে এদেরকে যেখানে পাবে একেবারে রাম ধুলাই দিবে। এটা ধরেন কনফার্ম 100% আপনি লিখে রাখতে পারেন। এরপর বাংলাদেশ আওয়ামী লীগ যখন কামব্যাক করে 3 নম্বরে যেই দলটার উপর টার্গেট করবে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। ওরা খুব ভালো করে জানে যে অন্য সকল দল আন্দোলন করে আওয়ামী লীগকে ফেলতে পারবে না, এই ফেলার মতো একটা দল আছে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এরা গোপনে গোপনে কাজ করে, খুব কৌশলে কাজ করে, তো এদের সঙ্গে সহজে পারা যায় না। কারণ কি জানেন, ওই যে বললাম না, এদের আছে মানে বুলেট দিয়েও এদেরকে ভয় দেখানো যায় না। এই জন্য অন্তত পক্ষে আগামী তারা চেষ্টা করবে যে বিগত সময়ে জামাত শিবিরের যেই শক্তিটা ছিল এই শক্তিটাকে একেবারে জিরো করে ফেলা, যাতে বাংলাদেশে কোনো রকম মাথা খাড়া করে জামাত ইসলাম দাঁড়াতেই না পায়। এই ব্যবস্থা করবে অদূর ভবিষ্যতে যদি আওয়ামী লীগ কামব্যাক করে। এরপরে অদূর ভবিষ্যতে যদি আওয়ামী লীগ কামব্যাক করে 4 নম্বরে যে দলটাকে টার্গেট করবে সেটা হচ্ছে একটা ইসলামিক দল, এবং বিশেষ করে এই দলটার অবস্থান হচ্ছে যাত্রাবাড়ি। আওয়ামী লীগ খুব ভালো করে জানে যে ঢাকা শহরের যখন কন্ট্রোল পুলিশ হারিয়ে ফেলে, এই কন্ট্রোলটা হারিয়ে ফেলেছিল আপনার যাত্রাবাড়ি থেকে। আপনার ওইদিকে যে তামিরুল মিল্লাত যে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা, এরপর ওখানে আরও যতগুলো মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলি মূলত জামাত শিবির দ্বারা নিয়ন্ত্রিত। এই মাদ্রাসাগুলিকে দেখবেন যে আর উঠতে দেবে না, কোনো রকমের রাস্তায় নামতে দেবে না। কারণ যাত্রাবাড়িতে যে পরিমাণ মানুষ মারা গেছিল পুলিশের গুলিতে, এটা আর অন্য জায়গায় কিন্তু মারা যায় নাই সরাসরি। তো এই যাত্রাবাড়িকে কিন্তু সাইজ করবে যে অদূর ভবিষ্যতে যদি আওয়ামী লীগ কখনো কামব্যাক করে।
এরপর সর্বশেষ আরেকটি দল আওয়ামী লীগ ধরবে। সেটা সেটা মানে নির্দিষ্ট দল না, এই পার্টিকে বলতে পারে মিডিয়া পার্টি। আমি ছবি দেখাচ্ছি, দেখেন এই যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এরা জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগের বিপক্ষে ইনফ্লুয়েন্স তৈরি করছিল, মানে ওই যে এক দফার সাথে একমত ঘোষণা করছিল। তো এইগুলো তো সব মার্ক। এখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা আছে তারা কিন্তু বলে যে বাংলাদেশে থাকিস কিন্তু। তো সুতরাং এটা স্পষ্ট যে সর্বশেষ এই মিডিয়া পার্টির যে মুখগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলা বাংলাদেশে বসবাস করা খুব কঠিন হয়ে যাবে এদের। কারণ আওয়ামী লীগ সরকার উৎখাতের পিছনে কিংবা এই যে পতনের পিছনে একটা বিরাট ভূমিকা পালন করেছে এই মিডিয়া ব্যক্তিত্বরা। এটা আওয়ামী লীগের কিন্তু মার্ক। যুক্তরাজ্য ভিত্তিক একজন মানবাধিকার আইনজীবী, তার নাম হচ্ছে ব্যারিস্টার M.R. খান। তিনি একটি বিস্ফোরক দাবি করেছেন, বলতে পারেন বোমা ফাটিয়েছেন। আমার মনে হয় একটি বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি, সেটি নিয়ে আজকে কথা বলবো। ব্যারিস্টার M.R. খান বলেছেন, গত বছর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, মানে গত বছরের 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ICT থেকে, ট্রাইব্যুনাল থেকে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ এবং ভিত্তিহীন। মিস্টার খান স্পষ্ট ভাষায় বলেছেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এই রায় মোটেই টেকসই নয়। কেন এমন কথা বললেন তিনি? এর আইন ভিত্তি কি কিংবা তার যুক্তিগুলো কি? M.R. খানের এই চ্যালেঞ্জ বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে কিংবা তার কথাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ? এমনিতেই তো আপনারা জানেন যে একটা প্রবল সমালোচনা আছে। এই আদালতের এই বিচার করবার এখতিয়ারই নেই, এটি নিয়ে আমরা একটি কন্টেন্ট করেছি। যতই অধ্যাদেশ বা আইন কানুন যত কিছুই বদলানো হোক না কেন, স্বয়ং আদালতেই যেখানে বিশাল প্রশ্নের মুখে, সেখানে ব্যারিস্টার খান এই রায়কে, মানে মৃত্যুদণ্ডের রায়কে পুরোপুরি তুড়ি দিয়ে উড়িয়ে ফেলেছেন। সঙ্গে আদালতের কর্মকাণ্ড নিয়েও তিনি আইনি প্রশ্ন তুলেছেন। এ সম্পর্কে আসলে এখানে বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লয়ার মিস্টার খান prepared the submission independently, enclosing annexes with evidence of riotous violence. The document has circulated among legal circles and Hasina supporters, potentially fueling calls for international scrutiny of Bangladesh judicial processes under the interim government. As of now, the ICTBD and interim authorities have no responded to the submission. পুরো প্রতিবেদনটি ইংরেজিতে, তার সামনে একটু অংশ আপনাদের শোনালাম। যেটুকু বললাম তার সহজ বাংলা অনেকটা এরকম যে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী মিস্টার খান স্বাধীনভাবে এই সাবমিশনটি করেছেন। দাঙ্গাবাজদের সহিংসতার প্রমাণ সহ বেশ কিছু সংযুক্তি তিনি এখানে জুড়ে দিয়েছেন। যে ডকুমেন্টটি তিনি হাজির করেছেন সেটা আইনি মহল এবং হাসিনা সমর্থকদের মধ্যে প্রচার করা হয়েছে এবং এটি অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক তদন্তের আহ্বান উস্কে দিতে পারে, যে ইন্টারন্যাশনাল স্ক্রুটিনির কথা যেটি বলা হয়েছে। অর্থাৎ এটি একটি ডিমান্ড তৈরি করতে পারে যে এটি আসলে তদন্ত করে দেখা দরকার, খতিয়ে দেখা দরকার। তবে এখন পর্যন্ত ICTBDর তরফ থেকে বা অন্তর্বর্তী কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। চলুন এ সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চেষ্টা করি আমরা। ব্যারিস্টার M.R. খান যুক্তি দিয়েছেন 2024 সালের জুলাই আগস্ট দাঙ্গার ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রশাসনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আন্তর্জাতিক বা দেশীয় আইন অনুসারে বহাল রাখা যাবে না, অর্থাৎ এটি টিকবে না, এটি তিনি বলছেন। তিনি এই রায়কে ন্যায় বিচারের অপব্যবহারের একটি ধ্রুপদী উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন বা ব্যাখ্যা করেছেন। রোম সংবিধি, রোম স্ট্যাটিউট এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিভিন্ন নজিরের উপর ভিত্তি করে তিনি এই প্রতিবেদনে যুক্তি দিয়েছেন যে ঘটনাগুলো ঘটেছে বেসামরিক নাগরিকদের উপর একটি পদ্ধতিগত আক্রমণের পরিবর্তে প্রতিক্রিয়াশীল দাঙ্গা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল। অর্থাৎ 2024 জুলাই আগস্টে যেই ঘটনাগুলো ঘটেছিল সেটিকে তিনি বলছেন প্রতিক্রিয়াশীল দাঙ্গা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল সেটি। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশে জুলাই আন্দোলন এবং জুলাই সন্ত্রাস বা জুলাই দাঙ্গা এরকম দুটি পৃথক বয়ান কিন্তু সামনে এসেছে। এটা দুই পক্ষ থেকে এসেছে। এখন এই দুই বয়ানের কোন পক্ষে কত শতাংশ সমর্থন বা কোনটি সঠিক সেই বিশ্লেষণ, সেই ব্যাখ্যা করা আমার এই কন্টেন্টের উদ্দেশ্য নয়। আমি আপনাদের সামনে এমনকি সদাশয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনেও ব্যারিস্টার M.R. খানের বিশ্লেষণটি তুলে ধরতে চাই বা তুলে ধরছি, যাতে এই ভিন্ন মত যদি এটিকে মনে করা হয় তাহলে এর পক্ষে বা বিপক্ষে একটি সুচিন্তিত মতামত পাওয়া যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। তাহলে এটা নিয়ে যে সন্দেহ, সংশয় মানুষের মধ্যে তৈরি হয়েছে বা আরো হতে পারে সেটি ক্ষান্ত হবে, শেষ হবে, বিরোধী করবে। M.R. খান জোর দিয়ে বলেছেন 2010 সাল থেকে রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে অবশ্যই তার অভ্যন্তরীণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ICTA 1973 অনুচ্ছেদ 7 অধীনে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। তিনি বলেছেন রোম সংবিধির 7 অনুচ্ছেদের অধীনে মানবতা বিরোধী অপরাধের জন্য প্রয়োজনীয় 4টি ক্রমবর্ধমান উপাদানের রূপরেখা দাখিল করা হয়েছে। মানে তিনি যে প্রতিবেদন করেছেন সেখানে হয়তো তিনি এটি দাখিল করেছেন। এর অন্যতম একটি হচ্ছে আক্রমণ, যা অবশ্যই ব্যাপক বা পদ্ধতিগত হতে হবে, বেসামরিক জনগণের বিরুদ্ধে পরিচালিত এবং রাষ্ট্র বা সাংগঠনিক নীতি অনুসারে। আইনের কথা একটু কাঠখোট্টাই মনে হয় আমার কাছেও। খান যুক্তি দিয়েছেন সরকারের প্রতিক্রিয়া আক্রমণ ছিল না, মানে শেখ হাসিনা সরকারের যে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল সেটিকে তিনি আক্রমণ বলছেন না। কি বলছেন? বরং সহিংস দাঙ্গার প্রতি প্রতিক্রিয়াশীল প্রতিক্রিয়া ছিল এটি। তিনি বিক্ষোভ সমন্বয়কারী এবং তাদের মিত্রদের স্বীকারোক্তি উদ্ধৃত করেছেন এবং দাঙ্গাবাজদের দ্বারা সংগঠিত নৃশংসতার ছবি সংযুক্ত করেছেন এই প্রতিবেদনের সাথে। এগুলোতে পুলিশ অফিসারদের হত্যার কাজ করা হয়েছে সেই সব ছবি বা বক্তব্য, মেট্রো রেলে আগুন দেওয়া, বিটিভি ভবনের মতো KPI অবকাঠামো ধ্বংস করার কথা স্বীকার করা হয়েছে। এই সম্পর্কে আপনারাও জানেন, আমরাও জানি।
গণমাধ্যমে এগুলো উঠে এসেছে। মিস্টার খান বলছেন, সংগঠিত কর্মকাণ্ডই স্পষ্টভাবে প্রমাণ করে তথাকথিত বিক্ষোভ আসলে একটি সহিংস দাঙ্গা ছিল, শান্তিপূর্ণ আন্দোলন ছিল না। খান বলেছেন, সংঘর্ষে জড়িত দাঙ্গাবাজ হিসেবে চিহ্নিত ভুক্তভোগীরা আন্তর্জাতিক আইনের অধীনে বেসামরিক হিসেবে যোগ্য নন। জেনেভা কনভেনশনের অতিরিক্ত প্রোটোকল ও এর 51-3 অনুচ্ছেদ উদ্ধৃত করে তিনি বলেছেন, বেসামরিক ব্যক্তিরা এই প্রোটোকল দ্বারা প্রদত্ত সুরক্ষা ভোগ করবে যদি না এবং যতক্ষণ না তারা সরাসরি সংঘর্ষে অংশ নেয়। প্রতিবেদনে সংঘর্ষগুলোকে স্বতঃস্ফূর্ত এবং বিশৃঙ্খল বলে অভিহিত করা হয়েছে। নিরাপত্তা বাহিনী শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ফৌজদারি কার্যবিধি কোড এবং পুলিশ বিধিমালার মতো দেশীয় আইনের অধীনে কাজ করেছিল, এটি তিনি বলছেন। মিস্টার খান আন্তর্জাতিক নজির এবং আইনশাস্ত্রের উপর ভিত্তি করেও তার বিশ্লেষণ তুলনা করেছেন, হাজির করেছেন। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি, প্রাক্তন যুগোস্লাভিয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিওয়াই এবং রুয়ান্ডার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিআর এই দুটো থেকে মামলা আইনের সাথে তার যুক্তি তুলে ধরেছেন। এই দুটো সংক্রান্ত যে মামলা, সেখান থেকে আইনের সাথে তার যুক্তিগুলো তিনি তুলে ধরেছেন। তিনি আইসিসির কেনিয়া অনুমোদন সিদ্ধান্ত 2010 উল্লেখ করেছেন। একইভাবে আইসিটিওয়াই এর প্রসিকিউটর বনাম তাদিজ 1999 এবং প্রসিকিউটর বনাম ব্লাস্কিক 2000 সাল উল্লেখ করা হয়েছে। মামলাগুলো উদ্ধৃত করে দেখিয়েছেন সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা বেসামরিক মর্যাদা হারান। জুলাই আগস্টের রোম সংবিধির উপাদানগুলোর বিরুদ্ধে এই ঘটনাগুলোর মূল্যায়ন করে একটি তুলনামূলক সারণীও তিনি অন্তর্ভুক্ত করেছেন এবং স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কোনো উপাদানই পূরণ হয়নি। অর্থাৎ জুলাই আগস্টে যেভাবে এই যে তুলনা করা হয়েছে, কোনো উপাদানই তাদের। সম্মানিত দর্শক, এই ছিল আজকেকার নতুন ভিডিওতে। তো অবশ্যই যারা যারা নিয়মিত এইসব ভিডিও দেখতে পছন্দ করেন এবং দেশের বিভিন্ন নিউজ জানতে পছন্দ করেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিওটা দেখে যে আপনার মন্তব্য আছে সেটা আমাদের কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে করে আসতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।